কিন্তু আমি শুধু শেষ কথা এটাই বলি, বাংলাদেশের জাতীয়তাবাদের ভূমিকাটা কি? আমরা যখন 1971 সালে যে ঘোষণাপত্র দিলাম সেখানে কোনো জাতীয়তাবাদ কথা ছিল না। আপনারা দেখেন, আমি কোনো দলিল ছাড়া কথা বলছি না। আমরা বাংলাদেশের জনগণের জন্য, এটা আছে কিন্তু ফর দ্য পিপলস অফ বাংলাদেশ, আমরা একটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করে এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই। আমরা তার অনুবাদ করেছি প্রজাতন্ত্র, কিন্তু সেখানে কোনো জাতীয় কথাটা ছিল না। বাংলাদেশের জনগণ ছিল পাকিস্তানের অন্তর্গত একটা, তৎকালীন ভাষায় বলছে ন্যাশনালিটি, কিন্তু আমরা বলছি আমরা ন্যাশনালিটি, আমরা একটা নেশন। তো সেই হিসেবে আমরা দেশ স্বাধীন করলাম। কিন্তু জাতীয়তাবাদ মানে হচ্ছে কি আমার জাতির ছাড়া অন্য জাতি থাকবে, তারা সকলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে। ধর্মীয় রাষ্ট্র করার প্রশ্ন একই প্রশ্ন, আর আমার সাথে আপনারা একমত হবেন না। আমি বলি আমাদের রাষ্ট্রধর্ম হবে, আমাদের এটা ইসলামী প্রজাতন্ত্র হবে। তাতে কিন্তু বাংলাদেশ আলাদা হয়ে বললো এটা গণপ্রজাতন্ত্র হবে। মানে আপনি ইসলামিক ও ইসলামী, আপনি হিন্দু না বৌদ্ধ, কোনো পার্থক্য থাকবে না। আপনি জনগণের একজন হিসাবে এই নাগরিক হবেন। আপনার মুসলিম কমিউনিটিও বাংলাদেশ হবেন না, আপনি পিপলস অফ বাংলাদেশ। এটা আমরা নিলাম কোথা থেকে? চীন থেকে। অন্যান্যের মধ্যে পিপলস রিপাবলিক অফ চায়না। আর দক্ষিণে আমেরিকানরা যে অংশটা তাদের কবজায় রাখলো সেটার নাম পিপলসটা বাদ দিল, রিপাবলিক অফ চায়না, কোরিয়ার নাম। এবং রিপাবলিক অফ কোরিয়া দেখেন, আর আপনার ডেমোক্রেটিক রিপাবলিক অফ নর্থ কোরিয়া। নামের অর্থ আছে, শব্দে কিছু আসা যাচ্ছে না, কিন্তু শব্দ একটা ইঙ্গিত দেখ। এটা হচ্ছে রিপাবলিকটার আগে একটা বিশেষণ লাগিয়েছিল পাকিস্তান, এটা ভুলে যাবেন না। এটা কি? ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। শেষ কথা এটাই বলি, 1970 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে একটা আইনগত কাঠামো আদেশ পাকিস্তান সরকার দিয়েছিলেন। ইয়াহিয়া খানের সামরিক শাসন 65 সনের 25শে মার্চ ক্ষমতা নেওয়ার পর, তিনি 69 সনের 25শে মার্চ ক্ষমতা নেওয়ার পর তিনি 70 সনের গোড়ার দিকে একটা ঘোষণা দিয়েছিলেন। অর্থাৎ 69 শেষের দিকে নাম ছিল LFO, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, আইনগত কাঠামো আদেশ বলে অনুবাদ করেছিলাম আমরা। সেটা কি ছিল? যে ভবিষ্যতে নির্বাচন হবে, যারা নির্বাচিত হবে তাদেরকে একটা সংবিধান লিখতে হবে পাকিস্তানের জন্য। 62 সনের সংবিধান বাতিল, 56 সংবিধান বাতিল। আমাদের দেশে অনেক এখন হয়েছে যে সংবিধান বাতিল হলে কি হবে। বিশেষ করে আমাদের যে সমস্ত বামপন্থী বন্ধুরা, আমি দেখলাম তারা যে এতই আমি বলবো আনসিভিলাইজ, তারা মনে করছে এই সংবিধান 72টা বাতিল করে জন্য বাংলাদেশের কোনো সংবিধান থাকবে না। এই সংবিধান বাতিল করা হবে কেন? এর চেয়ে ভালো সংবিধান লেখার জন্য, খারাপ লেখার জন্য নয়। তাহলে আমরা সেটা বলি, সেটা কি হবে? আইয়ুব খান একটা সংবিধান লিখেছিলেন 4 বছরের মাথায়। 56 সংবিধান বহু কষ্ট করে তৈরি হয়েছে পাকিস্তানে, বহু তর্ক করে। সেটা খানিকটা গণতান্ত্রিক ছিল। আমরা পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বিরোধ, সেটার জন্য এটা 8 বছর হয় না। ভারতের সংবিধান হয়েছে 1950 সনে। ভারত একটা শর্তে সংবিধান করেছে, এটা হলো কমনওয়েলথের সদস্য থাকবে। শ্রীলঙ্কা সংবিধান করতে 1972 সনে অপেক্ষা করেছে, তখন তার নাম বদলে শ্রীলঙ্কা করে, তাকে সিলোর নাম ছিল। কমনওয়েলথের অংশ আছে, বার্মা কমনওয়েলথের অংশ আছে, বাংলাদেশও কমনওয়েলথের মধ্যে ঢুকে পড়েছে 72-এর রক্ত দেওয়ার পরেও। কমনওয়েলথ মানে কি? ব্রিটিশ এম্পায়ার। অনলি একটা নামটা বদলাইছে। এখানে দেখেন ব্রিটিশদের যে আগ্রাসন, সেটা কিন্তু কোনো আমাদের কোনো সমস্যার ব্যাপার না, আমরা এটাকে ভালো মনে করি। নাহলে আমরা গ্রামার স্কুল নাম দিতাম না। অফকোর্স আপনি এটাকে তালিবান মাদ্রাসাতে করতেছেন না, গ্রামার স্কুল দিলে আপনার কাছে কোনো রকম সাম্প্রদায়িক মনে হয় না, কিন্তু তালিবান দিলে কিন্তু মনে হতো। এটা জিনিসটা বুঝতে পারবেন না আপনি। আমি আর বেশি না বলবো। বাংলাদেশ তখন 1970-এর নির্বাচনে অংশগ্রহণ যারা করেছিলেন, তারা ওই লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার মেনে নিয়েছিলেন। এটা কি ছিল? পাকিস্তান হবে একটি ইসলামী প্রজাতন্ত্র, ওইটা প্রশ্ন করা যাবে না। 120 দিনের মধ্যে সংবিধান লিখতে হবে, না হলে এই নির্বাচন বাতিল হয়ে যাবে। এরকম আরো অন্যান্য ধারা ছিল। সেটা মেনে কি বাংলাদেশের নেতারা নির্বাচন অংশগ্রহণ করেননি? কিন্তু তারপরে যখন ওইটা আর হয় নাই, আমরা মুক্তিযুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, তখন আমরা অধিকার অর্জন করেছি। এটাকে আর ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ বলা হবে না, এটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বলা হবে। এখন আমাদের বন্ধুদের মধ্যে অনেকে মনে করা হচ্ছে যে এই গত আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, তারা অনেকে সেই দিবাস্বপ্ন দেখছেন যে বাংলাদেশকে আমি এক সম্প্রদায়ের করব, অথবা বাংলাদেশকে আমি এক জাতির করব। তারা সফল হলে আপনি বিস্মিত হবেন না। কিন্তু বাংলাদেশের অঙ্গীকার যে ছিল 1947 সনের যে ঘটনা, সেটাকে সম্পূর্ণ অস্বীকার করে 1971-এর লোকেরা বাংলাদেশের ইতিহাস লেখার চেষ্টা করেছে। এটা তারা মারাত্মক ভুল করেছে। বাংলাদেশ যে ব্রিটিশের বিরুদ্ধে 200 বছর লড়াই করেছে, সেটাকে সম্পূর্ণ অস্বীকার করে, কোন রকমের উল্লেখ না করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কোন রকমের অর্থ হয় না। এটা তো একটা ঘর, যে ঘরের মধ্যে যে ঘর বানাইবো আপনি শূন্যেরও মাঝা। 1947 বিষয়ে বাংলাদেশে দেখেন একটা অদ্ভুত ধরনের নীরবতা বিরাজ করে। এখানে ব্রিটিশ শাসনের অবসান হয়েছে কিনা এই বিষয়ে তারা নিরুত্তর।
কিন্তু ইতিহাস এই নিরুত্তরতা, প্রকৃতি এই শূন্যতা সহ্য করে না। আপনাকে বলতে হবে যে আমরা ব্রিটিশ বিরোধী সংগ্রামে ভারত এবং পাকিস্তানের অন্যান্য অধিবাসীর মধ্যে আমরা অংশ নিয়েছিলাম এবং আমরা জয়ী হয়েছি, কিন্তু সেই জয়টা আপনি উদযাপন করতে পারছেন না কেন? অসুবিধাটা কোথায়? 14ই আগস্ট আমাদের প্রথম স্বাধীনতা দিবস ছিল। স্কুল কলেজে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি, আপনারা অনেকে তো জীবিত ছিলেন তখন। সেটাকে অস্বীকার করার মধ্যে এমন কি মাহাত্ম্য আছে? এটার মধ্যে দীনতা এবং ক্ষুদ্রতা ছাড়া কিছুই নেই। তারপরে একইভাবে আমরা 71 সালে দেশ স্বাধীন হয়েছি, সেই স্বাধীনতা দিবসের অস্বীকার করার মধ্যে দীনতা এবং ক্ষুদ্রতার কিছুই নেই। 24 সালে যে কাজ আমরা করেছি এটা হচ্ছে 47 এবং 71-এর স্বাধীনতাকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা এটা করেছি। আমরা তো করেছিলাম সাম্যের জন্য, এখনো সেটা অপূর্ণ রয়েছে, সেই লড়াই চলবে। ধন্যবাদ।